আমরা না। বছরের পর বছর দেখেছি যখন বিরাট কোহলি রানের পর রান করেছে, কোনো বছর 900 রান, কোনো বছর 700 রান, কোনো বছর 500 রান। বিরাট কোহলি এক টানা পারফরমেন্স করে গেছে, কিন্তু 18 বছরও আরসিবি কাপ জেতেনি। তার পেছনে যদি হ্যাঁ, একটা বিশাল বড় কারণ হয়, সেটা হচ্ছে That's a good shot. Beautifully played down the ground. That's a lovely cover to straight drive. আরসিবি এট দ্য টপ। 2008-এর পরে, 18 বছর পরে আরসিবি প্রথমবার চিপকে জিতলো ধোনির এগেনস্টে। এবারে কি সেই বছর? 18তম আইপিএল, VK18, 18 বছর পর আরসিবি চিপকের জয়। এবছরটা কি অন্যরকম হতে যাচ্ছে? একদমই মানে ডিফারেন্ট একটা আরসিবি মনে হচ্ছে। নট ডিপেন্ডেন্ট কোহলি ছাড়াও টিমে অনেক প্লেয়ার্স, তারাও মোটামুটি ইকুয়াল কন্ট্রিবিউশনস করছে। বোলিং ডিপার্টমেন্ট, ব্যাটিং ডিপার্টমেন্ট, এভরিথিং ইজ সর্টেড দিস ইয়ার আই গেস। তো আমার এই বছর হ্যাঁ, মনে হচ্ছে অনেক কমপ্লিট টিমটা এই বছর শুধু কোহলি ডিপেন্ডেন্ট নয়। তো এই জন্য এই সালা কাপ নামতে হতেই পারে। হতেই পারে। এই বছর কিন্তু আরসিবি কে সত্যি একটু অন্যরকম লাগছে। আমরা সচরাচর এরকম আরসিবি কে দেখে অভ্যস্ত নই। হ্যাজেলউড এবারে কিন্তু আরসিবি কে বোলিং এ ভরসা দিচ্ছে। সাথে ইয়াস দয়াল, তাকে আমরা আগের থেকে আরো অনেক বেশি পরিণত দেখছি। কালকে লিভিংস্টোনও বল করেছে চিপকের পিছে, যেখানে স্পিন ফ্রেন্ডলি ছিল সেখানে লিভিংস্টোনকে নিয়ে এসেছে। লিভিংস্টোনও কিন্তু নিজের ওভারগুলো যথেষ্ট যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে হ্যাঁ, কমপ্লিট হ্যাঁ, করেছে। একদম। তো আরসিবির বোলিং কে আগের থেকে অনেক বেশি কম্প্যাক্ট মনে হচ্ছে। কালকে ভুবনেশ্বর একদম। কুমার টপ অফ দা অর্ডার বল করতে এসছে। ভুবনেশ্বর কুমার এক্সেসিভলি সুইং করছিল। টপ অফ দা অর্ডার হ্যাজেলউডের দুটো উইকেট নেওয়া, ভুবনেশ্বর কুমারের ইকোনমিক্যাল বোলিং, সেখানে কি আরসিবি বাজিমাত করলো? আমার যেটা মনে হয় বোলিং হিসেবে তো ভালো করেইছে। আহ, চেপকের পিচের মতোই খেলেছে, কিন্তু কালকে যেটা ল্যাক হয়েছে, যেটা চেন্নাই যে কারণে হারলো, কালকে চেন্নাইয়ের বোলিং আপ টু দা মার্ক হয়নি। কালকে চেন্নাইকে খুব ইজিলি খেলেছে। আহ, এবং চেন্নাই প্রচুর ফিল্ডিং মিস করেছে, যার জন্য ওদের ম্যাচটা একটা পাতিদারের 3টে থেকে 4টে ক্যাচ ড্রপ হয়েছে। মানে তাতে ওদের বিশাল অ্যাডভান্টেজ হয়েছে, ফিল্ডিং এ বিশাল মিস। চেন্নাই এর থেকে মতো বড় একটা এক্সপিরিয়েন্স টিমের থেকে আমরা এটা এক্সপেক্ট করি না। তারপরে দীপক হুডা হাতের ক্যাচ ফেলে দিয়েছে। ইটস নট যে খুব 2-3টে টাফ ক্যাচেস ছিল, একটা ঋতুরাজ ভালো ক্যাচ নিয়েছে, বাট স্টিল টিম ইউনিটটা কালকে যেন বল করে ভালো ফিনিশ করতে পারেনি। তাই জন্যই হয়তো চিপকের পিচ অ্যাজ আ চিপকের 170 এর মতোই পিচ ছিল, কিন্তু কালকে ওরা যে 190টা ক্রস করে দিল, সেইটা হয়তো একটু টাফ ছিল। কারণ আমরা দেখলাম সেকেন্ড হাফে বল প্রথম দিকে খুব সুইং করছিল হেজেলউড আর একে ফার্স্টে খেলা খুবই একটু টাফ ছিল। তো সেটার জন্যই আমার মনে হয় চেন্নাই কালকে হারলো। আর আরো একটা কারণ, চেন্নাই এর ব্যাটিং এ একজন বিশাল বড় মহারথী আছে। সে হয়তো বয়সের কালে একটু পিছিয়ে পড়ছে। সে যদি নিজের যথাযথ জায়গায় নামতো, হয়তো কালকে দেখা যেত অন্যরকম কিছু, আমার মনে হয়। কারণ হ্যাঁ, তবে অমিত, এখানে একটা বিশাল বড় প্রশ্ন। মহেন্দ্র সিং ধোনি, লেজেন্ড, দ্য লিভিং লেজেন্ড, সেখানে দাঁড়িয়ে একদম। মহেন্দ্র সিং ধোনি ব্যাটিং করতে আসছে আশ্বিনের পরে, জাদেজার পরে, 9 নম্বরে। মানে কোথাও কি এরকমটা মনে হচ্ছে না যে যে বছর ধোনি 2021 সালে সিএসকে কাপ জিতলো, সেই বছরই ধোনি হ্যাঁ, ছেড়ে দিলে পারতো? মানে 9 নম্বরে ব্যাট করতে আমার আসার জন্য তো খেলা। আমারও তাই মনে হয় যে যে বছর লাস্ট জিতে গেছিল 21-এ, সেই বছরই যদি চ্যাম্পিয়ন হয়ে হয়ে ছেড়ে দিত খেলাটা, খুব সুন্দর জায়গায় খেলাটা থেকে যেত। আমার মনে হয় আগের বছরটা তাও আমরা কিছু ঝলক দেখেছি, বাট ওয়ে সিং হিম ফ্রম দ্য লাস্ট ইয়ার, যে থেকে দেখছি যে ও কিন্তু অনেকটা পড়ে না, যে এতটা পড়ে না আমারও ব্যাটসম্যান নয়। যথেষ্ট ক্যালিবার আছে। কালকে লাস্টে যেভাবে 6-4 গুলো মারছিল, সেটা দেখে বোঝা যায় হি ক্যান স্টিল ডু দ্য ব্যাটিং। কিন্তু ও কেন এতটা পড়ে নামছে সেটা বুঝতে পারছি না। 9 নম্বরে নামার জন্য তো আমার মনে হয় একটা আইপিএল খেলার কোনো দরকার পড়ে না। ও এখনো 7 নম্বর 6 নম্বরে নামতে পারে, এখনো দায়িত্ব নিতে পারে। আমার মনে হয় একটুখানি হয়তো আম, কি ডিসিশন ল্যাক অফ ম্যানেজমেন্টের বুঝতে কনফিডেন্স। পারছি না। ল্যাক অফ কনফিডেন্সই আমার মনে হচ্ছে, কারণ ফিল্ডিং এর সময় তো মনে হচ্ছে না। কালকে স্টাম্পিংটা তো অসাধারণ ছিল। মানে ফিল সল্ট যেভাবে ইনিংসটা বিল্ড করছিল, একটা 0.16 সেকেন্ডের মধ্যে একটা স্টাম্পিং হয়েছে কালকে। ইটস আনবিলিভেবল। কিপার হিসেবে আজও ওর থেকে ফার্স্ট কেউ নেই। মানে সেটা এখনো প্রমাণ করছে। তো আমার মনে হচ্ছে যে কিছু অন্যরকম কিছু, যেটা ওরা নিজেও বুঝতে পারছে না। ধোনি কেন এত পরে আসছে সেটা ও যদি ডিসক্রাইব করতে পারে, সেটা হয়তো ফিউচারে আমরা বুঝতে পারবো। কিন্তু তাছাড়া আমাদের কাছে কোনো ক্লু নেই। মানে হি স্টিল ইনাফ, এখনো ক্যাপাবিলিটি এত আছে যে অনেক আগে নাচতে পারে এবং ম্যাচটা সেখানেই ফিনিশ করতে পারে। ওর কি মনে হচ্ছে যে এই যে আহ, এই বছর আরসিবির বোলিং লাইন, এই বছর আরসিবির লাইন আপ, তুই বললি একটা হ্যাজেলউড
ভুবনেশ্বর কুমার কালকে ফেরত আসাতে ওদের টিমটা আবার একটু স্ট্রং পেয়েছে। তো কি মনে হচ্ছে এই বোলিং নিয়ে কি ওরা কত দূর যেতে পারবে এই বছর আইপিএল? না, এবারে যেটা ব্যাপার সেটা হচ্ছে আরসিবির পুরো লাইন আপটাই আমরা যদি দেখি, আরসিবির লাইন আপকে অনেক বেশি সংগঠিত, অনেক বেশি কনফিডেন্ট এবং অনেক বেশি ব্যালেন্সড মনে হচ্ছে। কারণ তার জন্য দুটো তিনটে রিজন আমি বলবো। সেটা হচ্ছে আরসিবির ব্যাটিং কোনোদিনই সমস্যা ছিল না। আরসিবির হুম। বরাবরই ব্যাটিং হেভি টিম হয়। আমরা আগেও দেখেছি যেখানে ক্রিস গেল, শেন ওয়াটসন, যুবরাজ সিং, এবি ডিভিলিয়ার্স সব খেলেছে। আরসিবির বরাবর যদি সমস্যা থেকে থাকে সেটা হচ্ছে বোলিং। তো আরসিবির একদম। নিজেদের বোলিং এর ব্যাপারটা সলভ করার প্রয়োজন ছিল, যেটা এবছর আরসিবি করতে পেরেছে। সেখানে হ্যাজেলউডের আসাটা এবং হ্যাজেলউডের বুদ্ধিমত্তার সঙ্গে বোলিং করাটা, এটা একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ, হ্যাঁ, তার হ্যাঁ। সঙ্গে হচ্ছে ভুবনেশ্বর কুমারের একটা এক্সপিরিয়েন্স ভুবনেশ্বর কুমার নিয়ে আসে, এবং ভুবনেশ্বর কুমার ওভারের শুরুর দিকে যেভাবে বল সুইং করাতে পারে, এটা ভুবনেশ্বর কুমারের স্কিল আমরা জানি, সেটা আরসিবি কে সাহায্য করছে। তার সঙ্গে ইয়াস দয়ালের সেকেন্ড ইনিংস, ফার্স্ট ইনিংসে হ্যাঁ, রিঙ্কু সিং এর কাছে 5টা 6 খাওয়ার পরে ইয়াস দেওয়ালের যে ফিরে আসাটা, আর এখন ইয়াস দেওয়ালের বোলিং অনেক বেশি কনফিডেন্ট মনে হচ্ছে। ঠিক আছে। আর তার সঙ্গে হচ্ছে স্পিন ডিপার্টমেন্টে সুয়াস সুরেশ শর্মা শর্মা যথেষ্ট আর ভালো ট্যালেন্ট, কুণাল পান্ডিয়া ইয়াং ছেলে, এবং তার সঙ্গে কুনাল পান্ডিয়া এবং লিয়াম লিভিংস্টোনের এক্সপিরিয়েন্স। স্পিন। তো হ্যাঁ, এই সব মিলিয়ে আরসিবি অ্যাজ আ অদ্ভুত একটা বোলিং ব্যালেন্স ইউনিট, হয়েছে। আরসিবি অ্যাজ আ বোলিং ইউনিট ডুইং গ্রেট। তার সঙ্গে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে ব্যাটিং এ। সেটা হচ্ছে ব্যাটিং এ যে স্টেবিলিটির প্রয়োজন ছিল, সেটা টপ অফ দ্য অর্ডার ফিল সল্ট দিচ্ছে। ফিল সল্ট, হ্যাঁ, কোহলি, দেন পাতিদার, পাটিকল, ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের লিয়াম লিভিংস্টোন এবং টিম ডেভিড। এই যে টোটাল আমি এই স্কোয়াড। ব্যাপারটাতেই আসতে যাচ্ছিলাম তোর কাছে। বছর মনে হচ্ছে খুব সিঙ্গেল হ্যান্ডেডলি খুব ব্যালেন্স একটা ব্যাটিং টিম, যেখানে ওপেনিং এ সল্ট মারাত্মক খেলছে উইথ কোহলি। কোহলি অ্যাজ এ নিজের ন্যাচারাল হ্যাবিটাটে খেলছে। তারপরে পাতিদার, তারপরে দেবদত্ত পাডিক্কল, এরকম সবাই হওয়াতে মারাত্মক একটা ব্যালেন্স হয়েছে কালকে দেখলাম। মানে এই বছর মনে হচ্ছে আরসিবি ইজ নট ডিপেন্ডেন্ট অন আরসি বিরাট কোহলি। আরসিবি হ্যাজ আ হোল ইউনিট, দে উইল আউট ডু সাম পার্টস অফ দেয়ার মানে গেম, এন্ড পুরো টিমটাই খারাপ হয়ে যাবে এরকম ভাবে একটা খেলছে। তো মানে আমার ওই জায়গাটা খুব মনে হয়েছে যে মারাত্মক একটা ব্যালেন্স আছে এবছর। আমরা না। বছরের পর বছর দেখেছি যখন বিরাট কোহলি রানের পর রান করেছে, কোনো বছর 900 রান, কোনো বছর 700 রান, কোনো বছর 500 রান, বিরাট কোহলি একটানা পারফরমেন্স করে গেছে, কিন্তু 18 বছরেও আরসিবি কাপ জেতেনি। তার পেছনে যদি হ্যাঁ, একটা বিশাল বড় কারণ হয়, সেটা হচ্ছে যে আরসিবি অ্যাজ আ টিম কখনো হ্যাঁ। সেইভাবে দাঁড়াতে পারেনি। সে এই বছর মনে হচ্ছে হয়তো এটাই সেই বছর যে হয়তো আরসিবির কপালে শিকেটা ছিঁড়তে পারে। যাই হোক, আমি চেন্নাইয়ের খেলায় আসবো। চেন্নাইয়ের হ্যাঁ, খেলায় কালকে একটা জিনিস যেটা আমি লক্ষ্য করেছি, আমি জানি না তুই আমার সঙ্গে একমত হবি কিনা, সেটা হচ্ছে চেন্নাইয়ের খেলা চেন্নাই যখন চেস করছিল, যখন 2-3 উইকেট পড়ে যাওয়ার পর ক্রিজে যখন স্যাম কারেন, রচিন রবীন্দ্র এবং তারপরেও যখন রবীন্দ্র জাদেজা ছিল, কোথাও ল্যাক অফ ইন্টেন্ট মনে হয়নি? মানে চেন্নাই কি সত্যি জেতার জন্য ম্যাচটা খেলছিল? আমার কালকে সেটা মনে হয়েছে। মানে মানে আমি ওই কথাটা বলতে যেতাম, কিন্তু আমার যেটা মনে হলো যে প্রচন্ড ল্যাক অফ ইন্টেন্ট। মানে এ, এতটা ওরা যেন খেলছে কিন্তু ম্যাচ জেতার জন্য খেলছে না এরকম মনে হচ্ছিল। মানে প্রথম থেকে খুব স্লো স্টার্ট হয়েছে এবার, এবং যদি ফার্স্ট ওভার সেকেন্ড ওভারেই যদি ম্যাচটা অপোনেন্টের এগেনস্টে চাপিয়ে দেওয়া যেত, সেই জায়গায় ওরা খুবই ডিফেন্সিভ একটা স্টার্ট দিল। ডিফেন্সিভ স্টার্টের পরে সেখান থেকে পরবর্তী ইনিংসে যত ইনিংসটা এগিয়েছে তত ওরা যেন আরো স্লো হয়ে গেছে খেলাটা। আর মনে হচ্ছে একটা করে উইকেট পড়ছে ওদের আশা চলে যাচ্ছে। আর এমন সময় ধোনি নামলো তখন আর ম্যাচটা জেতার মতো সিচুয়েশনে ছিল না। তো ধোনি আমি যখন বুঝতে পারছি নেমেছে না তখন ওদের। মনে হয় মোস্ট প্রবাবলি 28 বলে 90 বা এরকম কিছু একটা প্রয়োজন হ্যাঁ, ছিল। এটা মানে ম্যাচটা তখন জেতার কোনো সম্ভাবনাই নেই। তো তার জায়গায় ধোনি আরো দুটো জায়গায় আগে নামতে পারতো। আহ, যেখানে ওরা কালকে রচিন রবীন্দ্রও খুব স্লো খেলেছে, 31 বলে 41। ত্রিপাঠী তো এখনো পর্যন্ত এই বছরে সাইন করতে পারেনি ওদের। ঋতুরাজ গায়কোয়াড়ের থেকে ওরা একটু বেটার এক্সপেক্ট করে, সেটা কালকে করতে পারে, ঋতুরাজ করতে সফল হয়নি। এবং দীপক হুডা ইজ এ গুড প্লেয়ার, বাট কালকে খুব একটা ক্লিক করলো না। তাই বলছে পুরো টিমটাতে একটা ল্যাক অফ ইন্টেন্ট মনে হচ্ছিল। আচ্ছা, আমরা দুটো ম্যাচেই দেখলাম নূর আহমেদ নূর একদম, আহমেদ ভয়ঙ্কর হয়ে উঠছে চেন্নাইয়ের পিছে। তো নূর একদম, আহমেদ একদম। কি এবারে চেন্নাইয়ের ট্রাম্প কার্ড? কাল একদম এবছর তাই মনে হচ্ছে। 3টে উইকেট কাল নিয়ে কালকে আবার পার্পল ক্যাপটা নিয়ে নিল।
তো 4 উইকেট 3 উইকেট একটা স্পিনিং ট্র্যাকে মারাত্মক হয়। যে কোনো একটা স্পিনিং ট্র্যাকে অল ওভার ইন্ডিয়া নূর আহমেদ খুব বড় একটা ফ্যাক্টর দাঁড়াবে, যেটা একটা সময় রশিদ খানকে দেখে আমাদের মনে হতো, এই বছর মনে হচ্ছে সেই ব্যাপারটা নূর আহমেদ করবে। সেটাই আমরা হোপফুল। তো আশা করছি এই বছর নূর আহমেদের জন্য যদি টিমটা ভালো খেলে তাহলে নূর আহমেদের একটা বিশাল বড় তার জন্য পোর্শন থাকবে। নূর আহমেদকে আমার বরাবরই পছন্দ। নূর আহমেদ কিন্তু যেটা লক্ষ্য করার মতো বিষয়, যেটা আমি নোটিস করছি, সেটা হচ্ছে নূর আহমেদ আচ্ছা। এর আগে যখন জিটিতে খেলতো বা নূর আহমেদ হুম। যখন আফগানিস্তানের হয়ে খেলে, তার থেকে অনেক বেশি ক্ষুরধার লাগছে নূর আহমেদকে। একদম আসলে হয়তো একদম। উইকেটের পেছনে ধোনি থাকলে হয়তো সব হ্যাঁ, বোলারই একটা স্পেশাল ইনপুট আলাদা পায়, আলাদা। তাতে হুম, হ্যাঁ, তাতে বোলার আলাদা আরো একটা বেশি কনফিডেন্সও ভয়ঙ্কর আসে। হয়ে উঠতে পারে। হুম। একদম কারণ একদম একদম। আমরা অন্য ক্ষেত্রেও দেখেছি, যখন আশ্বিন অন্য কোনো টিমের হয়ে খেলেছে বা আমাদের মোহিত শর্মা থেকে দীপক চাহার যখন তারা অন্য টিমের হয়ে খেলে, তারা যত না বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে, উইকেটের পেছনে ধোনির গাইডেন্সটা একটা বোলারের জন্য অনেক বেশি ইউজফুল হয় আর কি। যেখানে আজকের ম্যাচ একদম বিগ ম্যাচ, নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদে, আজকে গুজরাট টাইটান্স মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স, যেখানে শুভমান গিলের গুজরাট মুখোমুখি হবে হার্দিক পান্ডিয়ার বম্বের এগেনস্টে। তো আজকের একদম। ম্যাচ কি প্রেডিকশন অমিত? আমার তো মনে হচ্ছে দুটো টিমই ফার্স্ট ম্যাচ হেরেছে। তো সেক্ষেত্রে দুটো টিমই ইগার থাকবে জেতার জন্য, একটা হাড্ডাহাড্ডি ম্যাচ দেখবো আমরা। হার্দিক পান্ডিয়া টিমে কাম ব্যাক করছে, একটা ম্যাচ সাসপেন্ডেড ছিল। তো তার ফলে আমার মনে হচ্ছে আহ, আজকে বম্বে জেতার একটা চান্স আছে। আমার তো মনে হচ্ছে আজ বম্বে জিতবে। দেখা যাক। অমিত বলছে আজকে বোম্বে জিতবে। আহ তোর কি মনে আমার হচ্ছে? মনে হচ্ছে না, বোম্বে জিতবে না। আমার প্রেডিকশন আজকে গুজরাট, আজকে গুজরাট জিতবে। আজকের ম্যাচে কাদের দিকে চোখ রাখতে হবে অমিত? অমিত আমার তো মনে হচ্ছে হার্দিক পান্ডিয়া আহ, হুম, আবার অ্যাজ আ ক্যাপ্টেন যখন টিমে আসছে। সূর্যা আগের দিন খেলতে পারেনি, সূর্যার দিকেও রাখতে হবে। রোহিত শর্মা ইজ আ বিগ গান, আগের দিন হয়তো চলেনি। বোম্বে ইজ আ হেভি ব্যাকআপ। ওরা খুব মিস করছে যেটা, সেটা হচ্ছে বুমরাকে। জসপ্রীত বুমরা বুমরা। না থাকা ওদের, ওরা বোলিংটা একটু উইক আছে। বাট দেখা যাক। এবং গুজরাটের দিক থেকেও আমরা শুভমন গিলের পারফরমেন্স নিয়ে এক্সপেকটেশন রাখছি। জস বাটলার আগের দিনও ভালো খেলেছিল, আজকেও আশা করছি ভালো খেলবে। তাই গুজরাট বম্বের মুখোমুখি, শুভমান গিল, জোস বাটলার, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া অন অ্যাকশন। আমরা 7:30 নজর রাখবো ম্যাচের দিকে। অমিত বলছে আজকে বম্বে, হ্যাঁ, আমি বলছি আজকে গুজরাট। ম্যাচ রিভিউ নিয়ে আমাদের আবার দেখা হবে। একদম। টাটা। That's a good shot. Beautifully played down the ground. That's a lovely cover to straight drive.